এলডিসি উত্তোলন ও রপ্তানির সুবিধা পেতে বিশ্ব ব্যাংক ও ডব্লিউটিওর সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। জাতিসংঘে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন প্রসিকিউটর তানভীর জোহা। জুলাই হত্যা মামলায় সাবেক মন্ত্রী কামরুলের 5 দিন রিমান্ড। সন্ধ্যা নামলেই রাজধানীর বিভিন্ন স্থানে চুরি ছিনতাই আতঙ্ক। অভিযোগ হলেও গ্রেপ্তার কম। 999-এর সহায়তা নেয়ার পরামর্শ পুলিশের। শিক্ষক কর্মকর্তাদের টানা আন্দোলনে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিবাদে শিবিরের মানববন্ধন। চাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। স্বাগত। এখন ঢাকায়, সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। এবার জাতিসংঘ সম্মেলন প্রসঙ্গ। জাতিসংঘে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাধারণ পরিষদ অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি নেদারল্যান্ডসের রানি ও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, আগামী বছরের 15 ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ব নেতাদের এবার এমন বার্তাই দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের দ্বিতীয় দিন সকালে উদ্বোধনী অধিবেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে অংশ নেন বিশ্বের শীর্ষ নেতা ও রাষ্ট্রপ্রধানরা। বৈশ্বিক শান্তি, যুদ্ধ সংঘাত, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন ছিল এ অধিবেশনের মূল বিষয়। পরে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ও বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা, যেখানে বাংলাদেশের রপ্তানির সুবিধা, তৈরি পোশাক খাতের বাজার সম্প্রসারণ, দারিদ্র্য বিমোচন এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য বৈষম্য কমানো নিয়ে আলোচনা হয়। নেদারল্যান্ডসের রানী দ্বিতীয় ম্যাক্সিমার সাথেও আলোচনায় আর্থিক অন্তর্ভুক্তি, ক্ষুদ্র ঋণ, নারী উদ্যোক্তা ও ডিজিটাল ফাইন্যান্সের উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন, সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন। উনি মিটিংয়ে জানিয়েছেন যে কিভাবে বাংলাদেশে ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কাজ করছে এবং সামনে আরো কি পদক্ষেপ নেবে। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই, ডিউটি ফ্রি এক্সেস পাই। সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। দ্বিতীয় দিন রাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে রিসেপশনে যোগদান করে নৈশভোজে অংশ নেন ডক্টর ইউনূস। দ্বিতীয় দিনের কর্মসূচিতে 2026 সালের 15 ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচনের বিষয়টি বারবার উঠে আসে, যা ইতিহাসের সবচেয়ে অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বিশ্ববাসীকে এমন বার্তাই দিয়েছেন। ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তার প্রেস সচিব। মূল মেসেজ হচ্ছে যে আমরা 15 ফেব্রুয়ারির মধ্যে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করতে যাচ্ছি এবং এটা একটা ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল এবং খুবই উৎসব মুখর একটা ইলেকশন হবে এবং সেটার বিষয়ে পুরো বিশ্ববাসীকে জানানো। যদিও দ্বিতীয় দিনের এত আয়োজন থাকলেও প্রেস সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল বিমানবন্দরের রাজনৈতিক নেতাদের উপর হামলার বিষয়টি। প্রেস সচিব জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে। আওয়ামী লীগ তো কি করতে পারে আমরা তো জুলাই অগাস্টে দেখেছি। হেন কোনো অপকর্ম নাই যে তারা করতে পারে না। এখন দেখেন তার কোনো বন্ধু নাই, তারা কোথায় গিয়ে থেকেছে। রাস্তার ছেঁচড়াদের মতো তাদের অবস্থা। বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় বাংলাদেশ হাইকমিশনের অবহেলা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রাজনৈতিক 5 নেতারই বিমানবন্দর থেকে তাদের সাথে বের হওয়ার কথা ছিল। ঢাকার থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে এবং সেই অনুযায়ী তারা নেমে আমাদের সাথে যেই কনভয়, সেই কনভয় নিয়ে আসবেন। ওনারা আধা ঘন্টা ওইখানে বসেও ছিলেন, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে।
ফলে যেটা হয়েছে যে ওইদিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল না। আর আওয়ামী লীগের লোকরা যে এরকম করবে সেটা অবশ্যই আমাদের তরফ থেকে বলা হয়েছিল, কিন্তু কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। বিমানবন্দরের অপ্রীতিকর পরিস্থিতির পর সফরের দ্বিতীয় দিন বাংলাদেশ থেকে আসা প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত ও এনসিপির 6 শীর্ষ নেতৃত্বকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচিতে দেখা যায়নি। এমনকি সফরের দ্বিতীয় দিন তারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের লবিতেও তাদের দেখা যায়নি। যদিও সরকার বলছে নিউ ইয়র্কে সফররত প্রধান উপদেষ্টার বহরের প্রত্যেকের নিরাপত্তার জন্যই নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে বিভিন্ন দেশ রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে হামাসকে সমর্থন করছে বলে জাতিসংঘে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তবে গাজা যুদ্ধের অবসান চান বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন শান্তিতে নোবেল পেতে হলে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। শর্ত সাপেক্ষে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে ইতালি। জাতিসংঘ মহাসচিব বলেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আগ পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। জাতিসংঘের ৮০তম অধিবেশনের ভাষণে সংস্থাটির করা সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি অভিযোগ করেন বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে মূলত হামাসকে পুরস্কৃত করছে। অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে জিম্মিদের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ট্রাম্প। এরই মধ্যে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্যের বাকি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। এদিকে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফিলিস্তিনি সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র সমালোচনা করেন বিশ্ব নেতারা। তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি পাল্টা অভিযোগ করেন বিভিন্ন দেশ একতরফাভাবে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে শান্তির পথকে বাধাগ্রস্ত করছে। যুক্তরাষ্ট্রের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া মানে হামাসকে সমর্থন করা নয়। ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বলেন ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলা ফ্রান্স ভুলে যায়নি। নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন ট্রাম্প যদি শান্তিতে নোবেল চান তবে তাকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে। ইসরায়েলের উপর চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পেরই আছে বলে মন্তব্য করেন ম্যাক্রো। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গাজার ভয়াবহতার ছবি তুলে ধরে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে ১ ডজন দেশের প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। গাজায় গণহত্যার কথা তুলে ধরেন এরদোয়ান। গাজা যুদ্ধ বন্ধে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব সহ মুসলিম বিশ্বের ৮ দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে গাজা সংকট সমাধানে বেশ ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানান ট্রাম্প। ইসরায়েলও শান্তি আলোচনায় শিগগিরই যোগ দেবে বলে আশা তার। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ অধিবেশনে তিনি বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি হাল ছাড়বেন না। তানভীর জনি, এখন বিশ্ব। হাঁসের মাংস খেতে চলে যাচ্ছেন পূর্বাচল, রাতের স্নিগ্ধতা উপভোগ করতে যাচ্ছেন হাতির ঝিল, কিংবা পরিবার নিয়ে মুক্ত হাওয়ায় ঘুরতে যাচ্ছেন দিয়াবাড়ি। সর্বস্ব হারানোর আগে আপনি জানতেই পারছেন না শিকারি চিলের মতো আপনার জন্য অপেক্ষা করছে অপরাধীরা। ধারালো অস্ত্রের আঘাতে সর্বস্ব কেড়ে নিয়ে এসব অপরাধীরা আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে। সমাজ বিশ্লেষকরা বলছেন অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে ঢাকার দর্শনীয় স্থানগুলো, তাই সুযোগ নিচ্ছে অপরাধীরা। জামাল খালকে নিয়ে আরিফ হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। সন্ধ্যা ৭টা, পূর্বাচলের বালু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পূর্বাচলের দিকে যাওয়ার যে সড়কটি, সেই সড়কটির সড়কবাতি প্রতিটি এখানে বন্ধ। আর এই সুযোগ কাজে লাগায় ছিনতাইকারীরা। প্রায় প্রতিনিয়তই এই সড়কে ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন সময় হত্যা করে লাশ ফেলে যাওয়ার মতো ঘটনা ঘটে।
পূর্বাচলের বালু ব্রিজের কাছে ছিনতাই ডাকাতি নিত্যদিনের ঘটনা। সন্ধ্যা নামলেই অজানা অনিশ্চয়তা ঘিরে ধরে মানুষদের। কিছুদিন আগে এখান থেকে ওই যে একটা মহিলার ব্যাগ থেকে আপনার মানে বুয়া পুলিশ সাইজা লয়ে গেছে 30,000 টাকা, পরে চেন বস্তায় আট ফল বাইন্দা তুই ফেলাই তুই জায়গা মোটরসাইকেল নেগা, তারপর হুন্ডার নেগা। এলাকার লোকের অনেক গাড়িগুলো এভাবে নিয়ে গেছে। আমার এক বুঞ্জামার গাড়ি নিয়ে 3টা। এই রাস্তার আশেপাশে তো বাড়িঘর নাই, বাড়ি তো আমরা গরম করছি। আমরা পরের দিন সকালবেলা হুন্ডি রাস্তাঘাটে ফালাই চলাই ঠিক আছে এই ধরনের। প্রথম এইদিকে আসছি, আমার নিজের থেকে ভয় লাগছে, কিন্তু এইদিকে রাস্তাঘাটও খুব চিনি না, অন্ধকার ভিতরে। ছিনতাই ডাকাতি ও চুরির কারণে অতিষ্ঠ এলাকাবাসী। দেখার নেই কেউ। ছিনতাই অথবা চুরির পরে অভিযোগ করলেও মেলে না সুরাহা। পূর্বাচলে ঘুরতে আসা মানুষদের সর্বস্ব হারানোর ঘটনা এলাকাবাসী শুনলেও অপরাধী ধরা পড়ার ঘটনা খুবই কম। পূর্বাচলে রাতে ঘুরতে আসা মানুষরা এখন সময় কাটায় অনিশ্চয়তায়। আমরা আসলেও মানে রিস্ক নিয়ে আসি, সেফটি নেই আমাদের জন্য, যে আমরা যেখানে আসছি এটা কোনো নিরাপত্তা নাই। একই চিত্র হাতিরঝিলে। এখানে একসময় ঘুরতে আসতো যান্ত্রিক নগরের জাতাকলে পড়ে হাঁপিয়ে ওঠা মানুষরা, কিন্তু সেই চিত্রের পরিবর্তন হয়েছে এখন। দেখে বোঝার উপায় নেই এটি একটি ল্যাম্পপোস্ট, কারণ এর থেকে বাতি খুলে নিয়ে যাওয়া হয়েছে অনেক আগেই। এছাড়া বৈদ্যুতিক তারের সংযোগও চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এই চিত্র শুধু এই ল্যাম্পপোস্টের নয়, অধিকাংশ ল্যাম্পপোস্ট হাতিরঝিলে। আমরা কথা বলেছিলাম এখানকার স্থানীয় মানুষদের, তারা বলছেন এই অন্ধকারের সুযোগ নিচ্ছে অপরাধ চক্র। আমার কাছ থেকে যখন আমার ফোন মানিব্যাগ চিন্তা করবে, আমি তো চাইবো যেগুলো বাঁচাতে। এখন আমাকে তো আপনার কোনো অস্ত্র দিয়ে তো আঘাতও করতে পারে, এটা তো আমার প্রাণনাশেরও বিষয় আছে। ধরুন আমরা তো এখানে আসি, হাতিরঝিলে আসি হচ্ছে মানে রিফ্রেশমেন্টের জন্য অথবা পরিবার নিয়ে ঘোরার জন্য। এখন এখানে এসে যদি এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে তো আমরা চিন্তার বিষয় একটা। একই চিত্র দিয়াবাড়ির। রাত নামলেই চুরি এখানকার নিত্যদিনের ঘটনা। এই ব্রিজের মাথা তো অনেক সময় চিন্তাই হয়। রানিং এজমেন্টেতেই মনে করেন রিক্সা থেকে মোবাইল চিন্তা করে হুন্ডারে রানিং হুন্ডারে এইগুলো করে। রাজধানীর 50টি থানার মামলা বিশ্লেষণ করে দেখা যায় জুলাই মাসে শুধু ঢাকায় খুন হয়েছে 75 জন এবং আগস্ট মাসে খুন হয়েছে 32 জন। ছিনতাই ও জোরপূর্বক কেড়ে নেয়ার ঘটনায় জুলাই মাসে 4টি ও আগস্ট মাসে 3টি মামলা হয়েছে, অথচ বাস্তব চিত্র ভিন্ন। কি বলছে বিশ্লেষকরা? আমরা 2-1 দিন আগে দেখলাম যে পুলিশের পক্ষ থেকে বলাই হচ্ছে যে রাতে হাতিরঝিল এড়িয়ে যাওয়ার জন্য। তাহলে এই প্রশ্নে আসলে আইনশৃঙ্খলা বাহিনী বা সিটি কর্পোরেশনের ব্যবস্থাটা কোথায়? আমরা তো সেইভাবে কোনো ব্যবস্থা দেখি না। তাহলে নাগরিককে অনিরাপদ রেখে বিনোদন অথবা অবসর সময় কাটানোর যে এই প্রসঙ্গকে সামনে এনে যেভাবে স্থানগুলো অনিরাপদ হচ্ছে ক্রমান্বয়ে, এটি তো আস্তে আস্তে বিনোদনের নামে অপরাধীদের অরণ্যে পরিণত হচ্ছে। পুলিশ বলছে বিনোদন কেন্দ্রের নিরাপত্তায় প্রস্তুত আছে তারা। প্রয়োজনে 999-এ ফোন দিলেই পুলিশ সহায়তার জন্য চলে আসবে। দিয়াবাড়িতে বা আপনার পূর্বাচলে বা হাতিরঝিলে যে কয়টা বেওয়ারিশ লাশ ইতিমধ্যে পাওয়া গেছে বিভিন্ন সময়ে, সেগুলো দেখা যায় ঘটনাগুলো অন্য জায়গায় ঘটেছে। এখানে কোনো একটা সময়ে লাশগুলো কে বা কারা ফেলে গেছে। এইখানকার নিরাপত্তা সবসময় আমরা প্রদান করে আসছি এবং কোনো রকম নিরাপত্তা ঝুঁকি যদি কেউ অনুভব করেন, সাথে সাথে পুলিশকে অবহিত করলে আমাদের নিকটস্থ যে পেট্রোল টিমগুলো রয়েছে তারা দ্রুততম সময়ের ভিতরে সেখানে সাড়া দিবে। অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করার জন্য নগরবাসীদের আহ্বান জানিয়েছে পুলিশ। এতে নিরাপদ হবে দর্শনীয় স্থানগুলো, দাবি তাদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন এই মামলার বিশেষ তদন্তকারী অফিসার, যা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করা হবে। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন যে আজ ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রমের কী তথ্য রয়েছে, এছাড়া নিম্ন আদালতে জুলাই হত্যা মামলার আর কী তথ্য রয়েছে? উজ্জ্বল, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে আজকে সাক্ষ্য দেবেন এই মামলারই বিশেষ ইনভেস্টিগেশন অফিসার, ট্রাইব্যুনালের প্রসিকিউটর
তানভীর হাসান জোহা, তিনি মূলত আজকে তার সাক্ষ্য গ্রহণ এখনও শুরু করেননি। আজকের তার এই সাক্ষ্য ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হওয়ার কথা রয়েছে, যদিও কারিগরি ত্রুটির কারণে এখন পর্যন্ত তার সাক্ষ্য শুরু হয়নি। এবং এই মুহূর্তে আরেকজন সাক্ষ্য দিচ্ছেন, তিনি মূলত তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান এবং রিসার্চের একজন সাবেক ইনচার্জ। তিনি মূলত এর আন্দোলন চলাকালীন সময়ে বিভিন্ন পত্রপত্রিকার যেই সংবাদ রয়েছে সেই সংবাদের এক একটি অংশ তিনি আজকে তার ট্রাইব্যুনালে এর আগে সাক্ষ্য দিয়েছেন, সেটি জমা দিয়েছেন। সেটি মূলত এখন আসামিপক্ষের আইনজীবী তাকে জেরা করছে। এবং তানভীর হাসান জোহা তিনি মূলত ট্রাইব্যুনালের প্রসিকিউটর, তিনি এই মামলার যে বিশেষ সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন, ইনভেস্টিগেশনের সঙ্গে জড়িত ছিলেন, যার কারণে তিনি বিশেষ ইনভেস্টিগেশন অফিসার হিসেবেই তিনি আজকে সাক্ষ্য দিবেন। এখনও যদিও তার এই কার্যক্রম শুরু হয়নি, আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যে কারিগরিক ত্রুটি যদি সমাধান হয়ে যায় তখন তার সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার হতে পারে। মূলত এর আগে যারা সাক্ষ্য দিয়েছেন তারা এই জুলাই হত্যাকাণ্ডে যাদের পরিবারের সদস্যরা হারিয়েছেন তারা সাক্ষ্য দিয়েছেন, সাংবাদিকরা যারা সাক্ষ্য দিয়েছেন, আহতরা সাক্ষ্য দিয়েছেন, যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন, জুলাই যোদ্ধা রয়েছেন তারা সাক্ষী দিয়েছেন, ডিএমপির কয়েকজন কর্মকর্তা সাক্ষী দিয়েছেন, পুলিশের কর্মকর্তারাও সাক্ষী দিয়েছেন। এবং এই মামলার সবশেষ যিনি এই মামলারই রাজসাক্ষী অর্থাৎ পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুনও সাক্ষ্য দিয়েছেন। সকলেই অভিযোগ করেছেন যে এই যে জুলাই আগস্টের হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেখানে সকল অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, নির্দেশদাতা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তাকেই মূলত তারা দায়ী করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন যারা এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এবং প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে এই তদন্তকারী আজকে আরও একজন সাক্ষ্য দিতে পারেন, তিনি এই মামলার মূল তদন্তকারী কর্মকর্তা, অর্থাৎ পুরো মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন এই যে মানবতা বিরোধী অপরাধের পুরো মামলায় যিনি তদন্ত করেছেন তিনি আজকে সাক্ষ্য দিতে পারেন বলে আমরা আসলে জানতে পেরেছি। পাশাপাশি আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন যে নিম্ন আদালতে এই যে জুলাই আগস্টের আরেকটি ঘটনা, একটি হত্যা মামলায় মনির হোসেনকে হত্যা মামলায় আজকে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকেও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারিক আদালত। সেখানেও বলা হয়েছে যে জুলাই আগস্টের চাঙ্কারপুল এলাকায় মনির হোসেনকে হত্যা করা হয়েছিল, সেই হত্যায় নির্দেশদাতা ছিলেন তিনি এবং তাকে এজাহার নামে আসামি করা হয়েছে। সেই বিষয়ে সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাশাপাশি আসামিপক্ষের আইনজীবীরাও কথা বলেছেন। এই বিষয়গুলো আজকে পুরো আদালত জুড়েই ছিল এবং ট্রাইব্যুনালে যেহেতু এখন জেরা চলছে, পরবর্তীতে যখন মামলার যে বিশেষ তদন্ত কর্মকর্তা তিনি সাক্ষ্য দিলে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আদালত পাড়ার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। শিক্ষক লাঞ্ছনার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। এরই মধ্যে পরবর্তী কর্মসূচির বিষয়ে বৈঠকে বসেছেন তারা। অন্যদিকে শাটডাউনের প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্র শিবির। বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন দাবি আদায়ে শিক্ষক কর্মকর্তারা কি বলছেন আর তাদের বৈঠকের সবশেষ কি তথ্য রয়েছে? উজ্জ্বল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা চতুর্থ দিনের মতো আজ তারা কিন্তু তাদের যে পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু পালন করছে। আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের যে লিচুতলা আছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদের দুটি দাবি নিয়ে মূলত তাদের আজকের এই শাটডাউন কর্মসূচি। প্রথম দাবি সেটি হচ্ছে গত 20 সেপ্টেম্বর শিক্ষক লাঞ্ছনার ঘটনায় যারা জড়িত ছিল, যেসব শিক্ষার্থী তাদেরকে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং দ্বিতীয় যে দাবিটি সেটি হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক যে সুবিধা পোষ্য কোটা সেটি বহাল রাখতে হবে, যাতে তাদের ছেলে মেয়ে বা যারা আছেন তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে ন্যূনতম একটি পাস নম্বর নিয়ে যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান, এই দাবিগুলো কিন্তু তারা উত্থাপন করছেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের অবস্থানে আছেন এবং কিছুক্ষণ আগে এখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা যারা আছে তাদের ভিতরে একটি অভ্যন্তরীণ সভা বসেছে। সেই সভার মাধ্যমে তারা আসলে সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে তাদের কর্মসূচি কি হবে এবং তারা কতক্ষণ নাগাদ এই শাটডাউন কর্মসূচি পালন করবেন নাকি প্রত্যাহার করবেন, এই বিষয়গুলো। আর এদিকে এই শাটডাউন কর্মসূচির প্রতিবাদে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তারা একটি মানববন্ধন করেছেন। মানববন্ধনে তারা দাবি করছেন যে বিশ্ববিদ্যালয়ের যে
বর্তমান পরিস্থিতি এটি মূলত রাকসু বানচালের একটি অপচেষ্টা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে যদি এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেটি কিন্তু দায়ভার নিতে হবে এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি দাবি যেগুলো আছে সেগুলো সমাধান করে যাতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসা এমনটা কিন্তু তারা দাবি করছেন এবং পাশাপাশি কোনো কারণে যাতে রাকসু নির্বাচন বানচাল না ঘটে এবং সেদিকে যাতে সবাই সজাগ থাকে সেটিরও কিন্তু আহ্বান তারা জানিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তাদের যে বৈঠক চলছে সেই বৈঠক পর্যন্ত অপেক্ষা করছেন এবং বৈঠক শেষ হওয়ার পর বৈঠকের পরপরই তারা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে তাদের কর্মসূচি কি হবে। এদিকে যেহেতু পূজার ছুটি এবং বিশ্ববিদ্যালয়ের এই শাটডাউন কর্মসূচি চলছে যার কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সহ অন্যান্য যে একাডেমিক কার্যক্রম প্রশাসনিক কার্যক্রম সেগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা অনেকেই ছুটিতে কিন্তু বাসায় চলে যাচ্ছেন যার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি একদমই মন্থর গতিতে চলছে বলে আমরা দেখতে পাচ্ছি। উজ্জ্বল, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির খবর জানাচ্ছিলেন মারুফ হাসান। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করা যাবে আজও। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও পরে তা একদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত করা হয়। এছাড়া আজ প্রার্থীর আপত্তি গ্রহণ করা হবে, সেই সাথে আপত্তি নিষ্পত্তিও করা হবে। বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এরই মধ্যে মঙ্গলবার 9 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্বাচন কমিশন জানায় বেলা 3:30 পর্যন্ত আবেদন প্রত্যাহার করা যাবে। এছাড়া কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি ও অভিযোগ থাকলে সেটি আজই জানাতে হবে কমিশনকে। এদিকে ডোপ টেস্টের ফলাফলও হাতে পেয়েছে নির্বাচন কমিশন। সব কিছু বিবেচনা করে বৃহস্পতিবার প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা। এদিকে মঙ্গলবার চাকসু নির্বাচনে 3 দিন পিছিয়ে 15 অক্টোবর নির্ধারণ করা হয়। বেশ কয়েকটি দল ও প্যানেল নির্বাচন পেছানো সাধুবাদ জানালেও ছাত্র শিবির রাকসুর পর চাকসু নির্বাচন পেছানোকে সন্দেহের চোখেই দেখছে, আর ছাত্র দল এ নিয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে তৃতীয় দিনের মতো চলছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। এদিকে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিপি। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর শামীমাবাদ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। জানাবেন বিশেষ এই অভিযান নিয়ে বিস্তারিত আর কি তথ্য রয়েছে, আর ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা কি বলছেন? উজ্জ্বল, আমি রয়েছে সিলেটের শামীমাবাদ এলাকা এবং এটা কানিশাল এলাকা। এই কানিশাল এলাকায় কিন্তু আজকে তৃতীয় দিনের মতো যে অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এখানে কিন্তু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ এখানে যারা রয়েছেন বিশেষ করে পুলিশ এবং র্যাবের সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু এই অভিযানটি পরিচালিত করছেন। মূলত এর কারণ হচ্ছে যে ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে সেই অটোরিকশাগুলোর যে চার্জিং পয়েন্ট, সেই চার্জিং পয়েন্টের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং আপনি জানেন যে নতুন পুলিশ কমিশনার যখনই আসেন সিলেটে এবং তিনি আসার পর থেকে কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে সিলেটে কোনো ধরনের অবৈধ যে অটোরিকশা রয়েছে সেগুলো কিন্তু আর চলবে না। এই জন্যই কিন্তু তারা মাঠে নেমেছেন এবং তৎপর রয়েছেন এবং এখন পর্যন্ত 5টি পয়েন্টে তারা কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পেরেছেন। এবং আমি যেমনটি জানছিলাম যে এখানে কিন্তু যেমন পিডিবি রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সেই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাও কিন্তু রয়েছেন এই অভিযানে। এবং আরেকটি জিনিস বলতে হয় যে বিশেষ করে প্রশাসন কিন্তু তোড়জোড় করেই কিন্তু আজকে মাঠে নেমেছে এবং আজকে 3টি প্লাটুন রয়েছেন পুলিশের এবং 2টি স্কোয়াড র্যাব 9 সদস্যরা এখানে আছেন এবং এর পাশাপাশি সাদা পোশাকে অনেকেই প্রশাসন সদস্যরা রয়েছেন। এর পাশাপাশি যদি আমি বলি বিদ্যুৎ বোর্ডের কর্মকর্তারা রয়েছেন। এর পাশাপাশি আমরা যদি বলি একটু যে সর্বমহলের কিন্তু একটা এখানে সহযোগিতা রয়েছে। এর পাশাপাশি তারা বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব সকল চার্জিং পয়েন্ট তারা উৎপাদন করবেন, কারণ লোডশেডিং সহ নানা কারণে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সড়কের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ফেরানোই কিন্তু মুখ্য উদ্দেশ্য বলছেন যিনি আজকে যার তত্ত্বাবধানে আজকে হচ্ছে অর্থাৎ ডিসি ট্রাফিক মাহফুজুর রহমান কিন্তু তেমনটি আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আজকে যিনি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন মাহমুদ আশিক কবির কিন্তু বলছিলেন যে এই সিলেটের শান্তি শৃঙ্খলা সহ যানবাহনের শৃঙ্খলা সহ
সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যেই কিন্তু এই অভিযানটি পরিচালিত হচ্ছে এবং এই অভিযানের মূল মেসেজটি হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব অটো রিক্সা সহ যত ধরনের ব্যাটারি চালিত রিক্সা সবকিছুই যাতে এবং সুন্দরভাবে বিশেষ করে সুন্দরভাবে যাতে মূলোৎপাটন করা যায়। এর পাশাপাশি যদি আমি বলি যে সিলেটের আরও যেগুলো মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন রয়েছে যেগুলো আসলে অবৈধভাবে চলছে সেগুলো কিন্তু তারা বলছেন যে সেগুলোর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত তারা নেবেন এবং কাউকে ছাড় দেওয়ার কথা তারা বলছেন না এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এই ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন। তবে যারা এটির সাথে জড়িত তারা বলছেন তাদের ব্যাপারে যেন একটু মানবেতর দৃষ্টি দেওয়া হয়। তো এই ছিল আসলে সিলেটের অভিযান থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সন্দীপন শুভ জানাচ্ছিলেন সিলেট থেকে যৌথ বাহিনীর অভিযানের সবশেষ খবর। শেরপুরে বন্যার পানি নেমে যাওয়ায় ক্রমেই স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে প্রণোদনা দিয়ে সহায়তা করা হবে। অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। 2024-এর বন্যার ক্ষতি পুষিয়ে ওঠার আগেই সম্প্রতি আকস্মিক বন্যায় বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কৃষি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। মহারশী নদীর বাঁধ ভেঙে ভেসে যায় ফসলের ক্ষেত ও মাছের পুকুর। পানির নিচে তলিয়ে যায় বিস্তীর্ণ রোপা আমন ও শীতকালীন আগাম সবজি। ক্ষতিগ্রস্ত হন ঝিনাইগাতি উপজেলা সহ আশপাশের শত শত কৃষক। অনেকের বাড়িঘর বিলীন হয়ে গেছে, অনেকের বাড়ি ছাড়া এবং হাজার হাজার জমির আবাদি জমি নষ্ট হয়ে গেছে। আমার 1 একর জমিন পাহাড়ের ঢল্লা এসিয়া তলা গেছে। 2-1 দিন পানি যদি না কমে তাহলে মনে করি এটা আশা করা যায় না এবং এটা আর ঘরে তোলা যাবে না। অনেকগুলো মাছ ছাড়ছি, অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু হঠাৎ করে কোথা থেকে যেন পানি হঠাৎ করে আসলো, আসার পরে আমার পুকুরের মাছ সব চলে গেছে। আমাদের সরকারের কাছে একটা আবেদন, যদি আমাদেরকে একটা এই পাহাড়ের এদিক দিয়ে একটা মহারশী নদীতে একটা বেড়িবাঁধ করে দিত আমাদের জন্য আসলে খুব ভালো হইতো। কৃষি বিভাগ বলছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় 1576 হেক্টর জমির রোপা আমন আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে নষ্ট হয়েছে 86 হেক্টর জমির শীতকালীন আগাম সবজি। ভেসে গেছে অর্ধশতাধিক পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সরকারি প্রণোদনার আমনের চারা এবং রবি শস্যর বীজ দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ সর্বাধিক কৃষকের পাশে আসছি। আমরা সব জায়গায় তাদের পাশে থেকে আমাদেরকে সার্বক্ষণিক তাদেরকে পরামর্শ প্রদান করতে রবি প্রণোদনা বা পুনর্বাসন কর্মসূচির আওতায় তাদেরকে আগাম রবি শস্য এবং সরিষ আবাদ করার জন্য পরামর্শ দিচ্ছি। উজানের ঢলের তোড়ে ভেঙে যায় নদী তীরবর্তী অনেক কাঁচা ঘর। সবকিছু হারিয়ে পরিবার নিয়ে সড়কের উঁচু স্থানে আশ্রয় নেয় বন্যার্ত পরিবারগুলো। পানি নেমে গেলে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। স্থানীয় বাঁধ ভেঙেছে, এটা হচ্ছে প্রায় 30 মিটারের মতো অংশ। এছাড়া অন্য জায়গায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য এখনো পাইনি। খুব দ্রুতই সংস্কার করে দিব। আমরা অলরেডি এটা সংস্কারের জন্য চাহিদা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চেয়ে পাঠিয়েছি। নদীর ভাঙাবাঁধ পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ভাঙাবাঁধ মেরামতের আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা সবসময় খোঁজ খবর নিচ্ছি। আমাদের পক্ষ থেকে আমাদের উপজেলা প্রশাসন ইউনূস সাহেব দেখাশোনা করেছেন। আমাদের যে বাঁধের কাজ চলছে, অনেক যেখানে বাঁধ হয়েছে সেখানে ভাঙেনি, কিন্তু পুরো বিষয়টা একটু টেকসই হওয়া দরকার ছিল। আমরা উপরে কর্তৃপক্ষ নিশ্চয়ই জানাবো যে যেখানে ভেঙেছে বা যেখানে ভবিষ্যতে ভাঙার সম্ভাবনা আছে সব কিছু মিলেই যেন একটা সাস্টেনেবল হয়, এমন একটা দীর্ঘস্থায়ী বাঁধ দেওয়া হয়। 1988 সালের পর 2024-এর ভয়াবহ বন্যার সাক্ষী হয় শেরপুর জেলাবাসী। ক্ষতিগ্রস্ত হয় 7,000-এরও বেশি ঘরবাড়ি, নষ্ট হয় কয়েক হাজার হেক্টর ফসলি জমি, বেঁচে যায় 1,700 খামারের মাছ। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই ফের বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নাঞ্চলের মানুষ। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বৃদ্ধি পাচ্ছে মৃত্যু। এদিকে সদর হাসপাতালে আইসিইউ সুবিধা না থাকায় বিড়ম্বনায় রোগী ও স্বজনরা। ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত আছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, বরগুনার ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতির কারণ কি, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ, জানাবেন। উজ্জ্বল, গতকাল বরগুনা সদরের 7 নং ভোলুয়া ইউনিয়নের একজন শিশু, 3.5 বছরের শিশু, যিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। ইটস এ ম্যাটার অফ গ্রেট সরো যে এখানে
প্রতিনিয়ত যে মৃত্যুর মিছিল সেটি কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। এ পর্যন্ত যে বেসরকারি হিসেব তাতে দেখা যায় যে প্রায় 50 জনের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং আক্রান্তের সংখ্যা দিন দিন কিন্তু বাড়ছে। যেমন গত 24 ঘন্টায় আজকে সকাল 11টা পর্যন্ত নতুন করে 54 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এবছরে মোট আক্রান্তের সংখ্যা 7137 জন। এখনো এই যে হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় 150 মতো মানুষ ডেঙ্গু আক্রান্ত রোগী তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তো এখানে একটি সমস্যা যে আইসিইউ এবং সিসিইউ যে থাকার কথাই সদর হাসপাতালে সেটি কিন্তু নেই। এই আইসিইউ সিসিইউ না থাকার ফলে এখানকার যারা ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে তাদের অবস্থা খারাপের দিকে গেলেই তাদেরকে কিন্তু অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে ঢাকায় কিংবা বরিশালে, এবং বরিশালে গিয়েও অনেকে সুবিধা করতে পারছেন না বলে তারা জানিয়েছেন। তারা ঢাকায় যাচ্ছেন, ঢাকায় গিয়ে তারা চিকিৎসা ওখানে দেখাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, তবে সেখানেও অনেকে মৃত্যুবরণ করেছে বলে আমাদের জানিয়েছেন। তো এখানে আইইডিসিআর যখন এসেছিলেন এই বছরের মাঝামাঝি সময়ে, তখন কিন্তু তারা বলেছেন যে বৃষ্টি পানি সংরক্ষণকে কেন্দ্র করে এখানে এডিসের উপস্থিতি, লার্ভার উপস্থিতি তারা পেয়েছেন। তবে এখন কিন্তু নতুন একটি বিষয় উদ্বেগের, যে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। থেমে থেমে বৃষ্টিপাতের পরে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু এডিসের বংশ বিস্তারে অনেকটা সহায়ক বলে জানান এখানকার গবেষকরা। তো তারা বলছেন যে বৃষ্টির পানি সংরক্ষণ নিয়ে যেমন গবেষণা হয়েছে, তেমনি জলবায়ু নিয়েও, জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব নিয়েও একটি গবেষণা করা দরকার বলে তারা জানিয়েছেন। এদিকে আইসিইউ এবং সিসিইউর পাশাপাশি যে ডেঙ্গুর সিবিসি পরীক্ষার জন্য যে কিট, সেই কিটের সংকট রয়েছে। আরেকটি বিষয় যে সদর হাসপাতাল, যেটি জেলার প্রায় 12 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র বাতি ঘর বলা চলে, সেখানে কিন্তু চিকিৎসক সংকট রয়েছে। 55 জন চিকিৎসক থাকার কথা থাকলেও মাত্র 21 জন চিকিৎসক রয়েছে সদর হাসপাতালে। তার মধ্যে থেকে অনেকেই অন্যত্র চলে যাওয়ার চেষ্টা করছেন। তবে এখানে আইসিইউ স্পেশালিস্ট যারা রয়েছেন তারা চলে গেলে কিন্তু এখানে আইসিইউ যে ইউনিটটি সেটি স্থাপন করেও কোনো লাভ হবে না বলেই কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। তো তত্ত্বাবধায়ক এটি জানানোর পরে আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে এখানে যারা রোগী আসেন তাদের প্রাণপণ চেষ্টা করছেন, যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য বিভাগ এর যে দৃশ্যমান কোনো কার্যক্রম সেটি কিন্তু আমরা এখনো দেখিনি। আর এদিকে এডিসের মশক নিধন অভিযান কিন্তু পরিচালনা করার কথা বলছেন সচেতন মহল। তো এই ছিল বগুড়া সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। উজ্জ্বল। দুদক ও টিআইবির মধ্যে 5 বছর মেয়াদী সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে প্রতিষ্ঠান দুটি পরস্পরের সহযোগী হিসেবে কাজ করবে। যে কার্যক্রম আছে দুর্নীতি দমন এবং প্রতিরোধ, সবগুলো কার্যক্রমে টিআইবি আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসে। তো দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও গতিশীল করা, আরও বেগবান করা এবং আরও কার্যকর করার লক্ষ্যে আমরা পূর্বের ধারাবাহিকতায় পঞ্চমবারের মতো আমরা 5 বছর মেয়াদী আজকে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। কয়েকটি বিষয় নিয়ে আমরা একমত হয়েছি। সেটার মধ্যে অন্যতম হচ্ছে যে গবেষণা ও তথ্য সংগ্রহ ক্ষেত্রে, তথ্য সংগ্রহ এবং তথ্য বিশ্লেষণ ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আমরা চিহ্নিত করার চেষ্টা করব। তারপর ভিত্তি করে আমরা একসাথে যতখানি সম্ভব আমাদের নিজস্ব সক্রিয়তা, যার সক্রিয়তা বজায় রেখে আমরা আমাদের দুর্নীতি প্রতিরোধক এবং দুর্নীতি মূলত প্রতিরোধক এবং প্রতিকারমূলক কার্যক্রমে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাটের চান শিকারী সীমান্ত দিয়ে 19 জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবির 59 ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বুধবার ভোরে ওই 19 জন বাংলাদেশে প্রবেশ করে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে 10 জন পুরুষ, 6 জন নারী ও 3 জন শিশু রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে তারা সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয় তারা। এরপর বিভিন্ন মেয়াদে কারাগারে সাজাও খেটেছেন। কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জন হত্যার বিচারিক কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। তবে হত্যাকাণ্ডের 1 বছর পর মামলার সাক্ষীরা হুমকি ধুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাদী পক্ষের আইনজীবী। তবে সাক্ষীদের সুরক্ষা ও ডাকাত দমনে তৎপর থাকার কথা জানিয়েছে পুলিশ। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজার ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রাম। এখানেই 2024 সালের 24 সেপ্টেম্বর ডাকাতের ছুরিকাঘাতে নিহত হন সেনা কর্মকর্তা মোহাম্মদ তানজিম সারোয়ার নির্জন। তিনি সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। ওই ঘটনার পর বদলে গেছে পুরো গ্রামের পরিস্থিতি। এখনও রাত নামলে ভয়ে থাকেন স্থানীয়রা। যে কোনো সময় আবারও ডাকাত দল হানা দিতে পারে এই আতঙ্কে।
সেদিন রেজাউল করিম নামে যার বাড়িতে ডাকাত দল হানা দিয়েছিল সেই পরিবারের সদস্যরা এখনো শিউরে ওঠেন ঘটনাটি মনে করে। আমাদের বাড়িতে স্বজন ছিল, তানজির স্যার একটা মার্ডার হয়েছে ডাহাইতে, ওনাকে ছুরি মারছে, গুলি মারছে, উনি ডাক্তার হাসে নিয়ে যাইতে যাইতে মারা গেছে। এখনো বই লাগে, আবার ডুববে মনে হয়, আবার ডুববে মনে হয়, এরকম বই লাগে আর কি। পূর্ব মাইজপাড়া ও আশপাশের গ্রামবাসীরা জানান সন্ধ্যার পর অতি জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হন না তারা। অধিকাংশ ডাকাতের বসবাস পার্শ্ববর্তী রিজার্ভ পাড়ায় বলে দাবি স্থানীয়দের। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। সবাই আতঙ্কে আছে, কেউ বাইর হইতে চায় না বাড়ি থেকে। 8টা-9টা বাজলে এখানে একজন লোকও থাকে না বইয়ে। এখন যারা ডাকাত ধরা পড়ে নাই ওরা আবার আক্রমণ করতে পারে এখানে আমাদের পাড়ার মধ্যে, এই জন্য সবাই বইয়ে আছে। বিচার অবশ্যই ওয়াই ভরিব, আর জনসন্ধান নবাবে আর নানি মানুষ নিবা যিবা কর্মকর্তা মারি ফেলিয়ে ইবেলাই বড় কান বিচার মনে হরিও না দাদা, কঠোর শাস্তি মনে হরিও না। মামলায় এরই মধ্যে 44 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এলেও অভিযোগ উঠেছে আদালত কক্ষেই আসামিরা প্রকাশ্যে সাক্ষীদের হুমকি দিচ্ছেন। আমরা সত্য সাক্ষী দেওয়াতে ওই মেম্বার আমার উপর গত 3 দিন আগে আমার উপর হামলা করে। আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি সেনাবাহিনীর সহ এবং উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে আমি নিরাপত্তা এবং আমার পরিবারের আমার ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা চাচ্ছি। আমি নিরপেক্ষ সাক্ষী যখন কোর্ট উপস্থাপিত করি আমরা, তখন তাদেরকে সে প্রকাশ্যে একেবারে খুব কোর্টে এজলাসে কয়েকবার হুমকি দেয়, দুর্ধর্ষ ডাকাত হেলাল সে এবং হচ্ছে যে মানে জানে মেরে ফেলার হুমকি দেয়। এটা আমরা আসলে কোর্টকে পিটিশন আকারে জানিয়েছি। ঘটনার পর হত্যা ও অস্ত্র আইনে দায়ের হওয়া 2 মামলায় মোট 18 জনকে আসামি করা হয়। এর মধ্যে 12 জন গ্রেপ্তার হলেও বাকি 6 জন এখনো পলাতক। পুলিশ বলছে হত্যার পর মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত অভিযোগপত্র আদালতে দেয়া হয়েছে। আমাদের জেলা পুলিশ থেকেও যতটুকু আমাদের সাপোর্ট দেওয়ার আমরা সাপোর্ট দিচ্ছি, এই মামলা যেন বিচার নিশ্চিত হয়। একইভাবে আমরা যদি কোনো সাক্ষীর সুরক্ষা, তাদের যাতায়াত এবং তার বিষয়গুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা এখনো পর্যন্ত এরকম কোনো সাক্ষী আমাদেরকে বলে নাই, তবে আমরা প্রত্যেকটা সাক্ষীর খোঁজখবর আমাদের আছে। টাঙ্গাইল জেলার বাসিন্দা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জন 2022 সালে 82তম দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেছিলেন। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার। ফিলিপিন্স ও তাইওয়ানের পর সুপার টাইফুন রাগাসার আছড়ে পড়েছে হংকং ও চীনে। প্রবল বাতাস ও অব্যাহত বৃষ্টিতে স্থবির জনজীবন। সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে চীন ও হংকং কর্তৃপক্ষ। এদিকে রাগাসার আঘাতে তাইওয়ানে প্রাণ হারিয়েছে অন্তত 14 জন। ভেঙে পড়েছে তাইওয়ানের অনেক রাস্তাঘাট ও সেতু। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। বুধবার সকালে হংকং ও চীনে আঘাত হানে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন রাগাসা। এর প্রভাবে শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাস। হংকংয়ে পূর্ণ শক্তিতে রাগাসা আঘাত হানায় ঘরে অবস্থান করছে সাধারণ মানুষ। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, খোলেনি দোকানপাটও। বাতিল করা হয়েছে 700-র বেশি ফ্লাইট চলাচল। এছাড়া রাগাসার প্রভাবে হংকংয়ের ল্যান্টাও দ্বীপের উপকূল এলাকায় তীব্র ঢেউ আছড়ে পড়েছে। নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে হংকং কর্তৃপক্ষ। রাগাসার আঘাতে স্থবির চীনের প্রযুক্তি নগরী সেনজেনও। প্রবল বাতাস ও টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে অনেক গাছপালা। নগরবাসীকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সেনজেন কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে গণপরিবহন চলাচল। এরপরও রাস্তায় নেমেছে অনেকে। রাগাসার আঘাতে মুখ থুবড়ে পড়েছে ম্যাকাওয়ের ট্যুরিস্ট হটস্পট সেনাডো স্কোয়ার। পর্যটক শূন্য হয়ে পড়েছে স্থানটি। বুধবার সকাল থেকে ম্যাকাওয়ে জারি রয়েছে 10 নং সতর্কতা সংকেত। এদিকে টাইফুন রাগাসার আঘাতে লন্ডভন্ড তাইওয়ান। মারা গেছে বেশ কয়েকজন, নিখোঁজ অন্তত 30 জন। ভূমিধস ও পানির তোড়ে ভেঙে পড়েছে সড়ক, মহাসড়ক ও সেতু। বন্যার কবলে তাইওয়ানের বৃহত্তম অঞ্চল হুলিয়েন। এর আগে সোমবার ফিলিপিন্সের উত্তর অংশে ব্যাপক তাণ্ডব চালায় টাইফুন রাগাসা। এতে প্রাণ হারিয়েছে 3 জন, এখনো নিখোঁজ অনেকে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ইকুয়েডরের বন্দর নগরী
মাছরালায় একটি কারাগারের ভেতর সংঘর্ষে মারা গেছেন অন্তত 14 জন, আহত হয়েছেন বেশ কয়েকজন, পালিয়ে গেছে বহু বন্দী। স্থানীয় পুলিশ জানায় কারাগারের ভেতরে লস লাবোস এবং সাউবক্স নামে দুই গ্যাংয়ের সদস্যদের সংঘর্ষ রূপ নেয় সহিংসতায়। এরপরেই তারা সংঘর্ষে জড়ায় কারা কর্তৃপক্ষের সঙ্গে। এতে একজন কারারক্ষী সহ আরও এক পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে এখন পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কারাগারের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিপুল আইন শৃঙ্খলা বাহিনী। শেষ করবো এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এলডিসি উত্তরণ ও রপ্তানির সুবিধা পেতে বিশ্ব ব্যাংক ও ডব্লিউটিওর সহায়তা চাইলেন ডক্টর ইউনূস। জাতিসংঘে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক। প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডব্লিউটিওর হেল্প চেয়েছি। হাসিনা ও পরিবারের সদস্যদের দুর্নীতির কয়েকটি মামলার রায় হতে পারে নভেম্বরে, জানালেন দুদক চেয়ারম্যান। ট্রাইব্যুনালে প্রসিকিউটর তানভীর জোহার সাক্ষ্য। সন্ধ্যা নামলে এই রাজধানীর বিভিন্ন স্থানে চুরি ছিনতাই আতঙ্ক। অভিযোগ হলেও গ্রেপ্তার কম। 999-এর সহায়তা নেওয়ার পরামর্শ পুলিশের। শিক্ষক কর্মকর্তাদের টানা আন্দোলনে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রতিবাদে শিবিরের মানববন্ধন। চাকসুতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।